নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রিয় স্যার সুমন্তজি চৌধুরীকে আমি সর্বপ্রথম আমার প্রণাম জানাই এবং তার সঙ্গে আজকে আমাদের এই প্রোগ্রামের যারা অন্যান্য অতিথি আছে আমার মতন আরও সকল স্টুডেন্টবৃন্দ এবং তাদেরকেও আমি আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি। তো এই প্রোগ্রামে আমরা জানবো এবং বুঝবো আরও একটা দিক, আরও একটা বিশ্লেষণ, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে আরও কিছু তাদের অভিজ্ঞতা, তাদের অনুভবের মাধ্যমে। সুতরাং আমরা প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে পরিচয় পর্বটা সেরে নেব। তো প্রথমত আমি আমার সম্বন্ধে একটু বলে নিই। আমি এই প্রোগ্রামের হোস্ট এবং শুধু আমি নয়, আমার সঙ্গে আরও একজন আছে, আর আমার নাম অর্ঘ্য মাইতি। আপনার নাম? নমস্কার, আমি সোমা সাহা, আমি স্যারের একজন স্টুডেন্ট আর আজকের প্রোগ্রামের সঞ্চালিকা। তো এরপর আমি আসি আমার পুরো বাদিক থেকে। আপনি আপনার পরিচয়টা একটু দেবেন ক্যামেরার দিকে তাকিয়ে। নমস্কার, আমি জিতেন সাঁতরাওয়া, ঘাটাল মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আসছি। আচ্ছা, এরপরে আপনি বলুন। নমস্কার, আমার নাম গৌতম সাউ, আমি পানাগড় থেকে আসছি। এবার আপনি বলুন। নমস্কার, আমি মামনি সাঁতরা, ঘাটাল থেকে আসছি। আচ্ছা, তো প্রথমেই আমি একদম বাদিকের যিনি আছেন স্যারের কাছে যাব। সেটা আমি জানতে চাইব, এই যে স্যারকে আপনারা স্যার বলে ডাকেন, হ্যাঁ, কারণ একজন অ্যাস্ট্রোলজারকে আমরা যেরমভাবে দেখি যে একজন মানে দেবতা তুল্য মানুষ, বা ওটা ঠিক আছে, যেজন মানছে সেটা আলাদা জিনিস। তো আমি বলতে চাইছি যে সেরকম একটা রূপ, সায়েন্টিফিক ব্যাপার বা কোনো কিছু সেরকম না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় তাদেরকে মানে আমাদের গুরু বলে তো মানবই, কিন্তু আমি বলতে চাইছি স্যারের যে এখানে নিয়মটা আছে যে স্যারকে স্যার বলে ডাকা, সেটাকে আপনি যে স্যার বলে ডাকছেন এবং মানছেন, সেটা কেন? তার যুক্তিটা আপনার কাছে কীরকম দাঁড়াচ্ছে? আমি স্যারকে প্রথম চিনলাম, আমি গত বছর ভাদ্র মাসে গিয়েছিলাম আমার ওয়াইফের বোনের বাড়ি, হাওড়া জেলাতে শ্যামপুর বাজারের সামনে। ওখানে গিয়ে আমার স্ত্রী তার বোনের সাথে আলোচনা করে আমার ব্যাপার নিয়ে, আমার ফ্যামিলির ব্যাপার নিয়ে। তখন তারা আমাকে বলে যে এরকম টিভিতে দেখ একটা প্রোগ্রাম। দেখার পর আমিও দেখেছিলাম, তাদের ওখানে 6 দিন ছিলাম, আমি দেখেছিলাম। তারপরে বাড়িতে এসেছিলাম, এসে আমি বাড়িতেও দেখি। দেখার পর আমি প্রথম যাই মেদিনীপুরে স্যারের চেম্বারে। যাওয়ার পরে স্যার আমাকে যে কথাগুলো বলেছে, আমার লাইফে ঘটে যাওয়া সব কথাগুলোর সাথে আমার স্যারের কথার সাথে আমার মিশে গেছে। যার জন্যে আমি যদি কাউকে বিশ্বাস করি, এক উপরওয়ালা, দ্বিতীয় আমার স্যার। আমি স্যারকে আমি ভগবানের পাশে রেখে আমি এখন অন্তর থেকে যেখানেই যাই আমি স্যারকে স্মরণ করে যাই। স্যারই আমার সব। আমি ভগবানকে এত দিনের এত স্মরণ করি না, আমি স্যারকে যেভাবে স্মরণ করি। মানে সেটাই আপনি বলতে চাইছেন যে সেই ভাবনা থেকেই স্যারকে স্যার বলে সম্বোধন করা, হ্যাঁ, এবং স্যারকে সম্মান জানানো এবং স্যারের নীতি নির্ধারণ সেটাকে সেই হিসেবে চলা, হ্যাঁ, সেইখান থেকেই এই মানে স্যার বলাটা যুক্তিযুক্ত আপনার কাছে, হ্যাঁ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি যে কোশ্চেনটা করলেন সেই কোশ্চেনের সূত্র ধরে আমার একটা কথা মনে হচ্ছে, যে ব্যাপারটা স্যার আপনাকে আমি এটা জানতে চাইছি আপনার কাছে, আপনার পরবর্তী যে স্যার আছেন, যে উনি তো বললেন যে স্যারকে স্যার বলে ডাকা হয়, সেটা কেন বা ওনার সেই অন্তর থেকে এসেছে। তাহলে আমরা তো অনেক অ্যাস্ট্রোলজারের কথা জানি, আমাদের এই পশ্চিমবঙ্গেই ধরেই আমরা চললাম। তো প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের কাছে যখন আমরা যাই, কখনো তো কাউকে স্টুডেন্ট বলা হয় না, অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তারা ক্লায়েন্ট বলে। আমরা স্যারের কাছে গেলে, একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসেছি, তাহলে আমাদেরকে স্টুডেন্ট বলে সম্বোধন করা হচ্ছে কেন? বা স্যার আমাদের স্টুডেন্ট বলে হয়ে উঠছি আমরা, এটা আপনার কি মনে হয় কেন হচ্ছি আমরা স্টুডেন্ট, ক্লায়েন্ট না হয়ে? স্যারকে যতটা আমরা ভালোবাসি, স্যার স্টুডেন্ট বলে এই জন্য করেন যে স্যার আমাদেরকে নিজের ছেলের মতন দেখেন। এই জন্যে আমরা যখনই ঘর থেকে বেরোই বা কোথায় যাই কাজে, স্যারকে স্মরণ করে বেরোই। অ্যাকচুয়ালি আমি একটু ছোট্ট করে বলি, প্রথমে একে নিয়ে বলে নিচ্ছি, তারপর দ্বিতীয়কে নিয়ে বলবো। যখন ও সর্বপ্রথম আমার কাছে এসেছিল না, তখন ওর মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা ছিল। অর্থনৈতিক নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা যায়, কোনো আমি কাজ করছি, পরিশ্রম করছি, বা কোনোভাবে নেগেটিভিটিকে অফ করা যায়।
কিন্তু যখন আমি আমার মন মানসিকতার জায়গাটা পাল্টে যাচ্ছে নঙর্থক অর্থে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ওর বিহেভিয়ার, ব্যবহার এমন ছিল, বাড়িতে সারাক্ষণ ওর বউ এবং ওর মেয়ের কাঁদতো। এবার যখন আমার আইডেন্টিটি ক্রাইসিস নেগেটিভ অর্থে হচ্ছে, আমার কোনো দোষ নেই, তোমরা ভুল করছো তাই আমি তোমাদের কাঁদাচ্ছি, এই মানসিকতার জায়গা। সেকেন্ড ব্যাপার যেটা, ও একটা সময় কাজ করত, একটা সময় ছিল যখন ওই কাজটা করা যাবে না, সিজিং কাজ বা এই ধরনের কোনো কিছু বলে, তখনও ঘরের মধ্যে বসে থাকতো। জীবন গাড়ির পেট্রোল কিন্তু অর্থ। তুমি আগে অর্থ ইনকাম করো, তারপর ফিলোসফিক্যাল কথাবার্তা কিন্তু ঝাড়বে। এটা আমি বারবার ধরে বলি, যখনই একজন পুরুষ মানুষের অর্থ কামানোর জায়গাটা অফ হয়ে যায়, তখন তার অটোমেটিকলি কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটা ঠিক থাকে না। তখনই হম কথাতেই রাগ চলে আসে, তখন যে কোনো কথাতে রাগ চলে আসবে। তার কারণ না খেয়ে আমিও ছিলাম, মাস মানে কি বলবো, দিনে 10 টাকা ইনকাম করতাম না, আমার জীবনে হয়েছিল। একটা সময় আমি উচ্চস্বরে যখন বাজে মানে কি বলবো, মানে আমার মানে অমানবিক কথাবার্তা বলছি, তখন দূর থেকে দাঁড়িয়ে আমার বাবা বলেছিল, তোমার নিশ্চয়ই অর্থনৈতিক অবস্থা খারাপ, তা না হলে তুমি তো এরকম ছেলে নও, এরকম আনএথিক্যাল কথাবার্তা তো তুমি বলতে না। আমার বাবা আমাকে বলেছিলেন। ও যখন আমার কাছে এলো, কি হলো, মিরাকেল ম্যাজিক আমি ঘটালাম না, যেই সময়টায় ওর কাজ ছিল না, সেই সময়টায় আরেকটা কাজে ওকে কিন্তু আমি ঢুকিয়ে দিলাম, ঠিক কিনা? এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, এটা মাথায় রাখার প্রয়োজন আছে, একটা হচ্ছে সংস্কার, সামাজিক পরিবর্তনের সুষ্ঠু গঠন রীতি, আরেকটা হচ্ছে কুসংস্কার। আর আমার যে অবস্থান, অর্থাৎ আমার কিছু হচ্ছে না, হে ভগবান পাইয়ে দাও পাইয়ে দাও, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে ধূপ ধুনো এই ছুটে বেড়াচ্ছে, আর আরেকটা মানুষ ওই সময়টাকে ব্যবহার করছে কর্মের মধ্যে দিয়ে। তাহলে আমি কিভাবে আমি কে দেখছি, কোন ফেজে রয়েছি, তার উপরে নির্ভর করে। ক্যামেরাটাকে একটু গ্লাসের কাছে নিয়ে আসুন, আমি গ্লাসটা ধরছি, ক্যামেরাটাকে গ্লাসের কাছে নিয়ে আসুন। এই হচ্ছে গ্লাস, এই পুরোটা হচ্ছে সংস্কার, একটা কুসংস্কার, একটা সংস্কার। আমার অবস্থান দেখ ভালো করে, আমি এটা কাউকে দেখাবার জন্য, তোদেরকে আগে ভালো করে দেখ। আমি যখন জলের মধ্যে নিমজ্জিত হলাম, জলের নিচে কিন্তু আমিটা বেঁকে গেলাম। তাহলে আমি কি জলের নিচে রয়েছি? তাহলে কিন্তু এই বেঁকে যাওয়া যে পেনটা, সেই পেনটাকে আমি বেঁকে যাওয়া পেন বলে মনে করব। অর্থাৎ আমার মধ্যে সামাজিক পরিবর্তনের অসুস্থ গঠন রীতি কাজ করতে শুরু করবে। ভগবান, আমার কাজটা হচ্ছে না, তুমি পাইয়ে দাও, দুটো কানের আমি এইগুলো দেবো, নাক ছাপি দেবো, তখন বলবো। কেন? পেনটা কিন্তু আসলে বাঁকা নয়, জলের নিচে যখন যাচ্ছে, জলের নিচে যারা রয়েছে তারা কিন্তু ওই পেনটাকে সোজা অবস্থায় দেখছে। আপাত দৃষ্টিতে আমরা বাইরে থেকে জলের নিচে যে পেনটা গেল, সেটাকে বাঁকা অবস্থায় দেখছি। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে রিফ্লেকশন হচ্ছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমাকে তুমি রক্ষা করো তা নয়। এবং যখন তুমি অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারকে সেইভাবে ব্যাখ্যা করবে, তখন তিনি তোমাকে প্রোটেক্ট করবে। কেন? স্যার, আমি তো স্যার আপনার কাছে এইটা নিয়েছি, ওইটা নিয়েছি, আমার 3 মাস কাজ নেই, 3 মাস আমি জিরো হয়ে যাচ্ছি। আরেকটা হচ্ছে, স্যার 3 মাস আমি এই কাজটা করতে চাই, করাটা কি ঠিক হবে? আরেকটা, এই কাজটা করছি কিন্তু এই জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে, এই জায়গাটায় কাজ করতে গিয়ে ফিনান্সিয়ালি আমার ডিস্টারবেন্স হচ্ছে। আমি জীবনে কখনো কাউকে কোনোদিন জানাইনি তোর ব্যাংক অ্যাকাউন্টটা পাঠিয়ে দিস, আজকে কথা প্রসঙ্গে বলছি। তাহলে আমি কাজ করতে গিয়ে, কাজ করে সফল হতে গিয়ে যেই আমার যে প্রতিবন্ধকতা, গুরু সেটাকে সরিয়ে দিচ্ছে। যদি কর্মটাই না করি, তাহলে ওই জলের নিচে মানে সোজা পেনটাকেও কিন্তু আমি বেঁকা দেখব। বুঝতে পারলি কি পারলি না? বুঝতে পারলাম। স্যার শুধু বলেছিলেন যে ফাইট করে যাও। ফাইট তো তোকে করতেই হবে, ফাইট করবে। সেকেন্ড কথা, ওর কথা, সারা গায়ে হাত পায়ে ব্যথা, নেগেটিভিটি, এইভিটি,
প্রবলেম যেটা হচ্ছে কি, মন বড় মারাত্মক জিনিস। মনের গল্প আমি বহু বলেছি। ও যখনই আমার কাছে স্যারেন্ডার করলো, এবং আজকের দিনে হয়তো বলা উচিত কিনা জানি না, নিজের বাপ পর্যন্ত বেইমানি করছে। সরি টু সে, আমি বলে দিয়েছিলাম, বলেনি আমাকে, আমি বলে দিয়েছিলাম নিজের বাপ পর্যন্ত বেইমানি করছে। যখনই ও দেখলো আমি তো আমার পিতা পেয়ে গেছি, পালনকর্তা পেয়ে গেছি, ওর নেগেটিভিটির 80% অফ হয়ে গেল। এখানেই তো ডিফারেন্স অন্যান্য অ্যাস্ট্রোলজারের সাথে। আমার জোর গলায় বলতে পারি, আমি রেমেডি নিয়ে যাও হয়ে গেছে, আর তোমাকে চিনি না তা নয়। আর তাই যদি হতো তাহলে প্রত্যেকটা কি তুই 80 বছর, কি 60 বছর, কি 20 বছরের স্টুডেন্ট, তারা বলছে স্যার আপনি আমাকে বকুন মারুন যা খুশি করুন, কিন্তু আপনি আমাকে কখনো ভুলে যাবেন না বা আমাকে কখনো ব্লক করে দেবেন না। বকাকে নিয়ে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে যতদিন আমি অ্যাস্ট্রোলজি করছি কেউ বলেনি কেন আপনি আমাকে এইভাবে কথা বলছেন। আর খুব ভালো মতোই জানেন আমার লাইভ অনুষ্ঠান, এমনি অনুষ্ঠান, তাই আমি রেগে গেলে ভয়ঙ্কর কি বলি নিজেও জানি না। আপনার বকাকে আমাদের মনে হয় যে তাহলে কি হচ্ছে, এই যে আমার কেউ নেই, কে আমাকে নিয়ন্ত্রণ করবে। আমরা ঈশ্বরকে কুসংস্কার বানিয়ে ফেলেছি কেন? তার কারণ আমরা নিয়ন্ত্রিত নই, আমাদের অভিভাবক নেই। তাই জন্য হে ঈশ্বর তুমি আমায় বাঁচাও। যখনই দেখছি আমার অভিভাবক রয়েছে, কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে, তখন অর্ধেক রোগ আমার সেরে যায়। ঔষধ হ্যান ত্যান, ওর আরেকজন আত্মীয় ছিল, সমস্ত ক্ষেত্রেই নেগেটিভ ইনফ্লুয়েন্সটাই অফ হয়ে গেল। আর ওরা কর্ম করে, ওরা তো কর্মপ্রধান, ওদেরকে দেখেই বলে যাচ্ছে যে ওরা কোটিপতির বা অরবপতির পরিবারে জন্মায়নি, তাহলে কর্মটা সে কিন্তু করছে। শুধু জুড়ে গেল কে? স্যার সুমন্তজি চৌধুরী, যে তাকে একদম পরিষ্কার চাণক্যের নীতি ইমপ্লিমেন্ট করলো। সফল হতে হবে। এবার তার পথগুলো, এইগুলো তো আমি বলবো না ফ্রিতে, সেই পথগুলো আমি বলি না, রাস্তা। তখনই তারা সফল হতে শুরু করলো। যেই মানুষটা 5 টাকা ইনকাম করতো না, সেই মানুষটা 500 টাকা ইনকাম করছে। এটা রাইট। এইটার পেছনে কোনো মিরাকেল ম্যাজিক নেই, কোনো বাঁপা ছোঁয়া নেই। এটা আমি আজকের দিনে চ্যালেঞ্জ করলাম, কোনো বাঁপা ছোঁয়া নেই। এইটার পেছনে কিন্তু এই যে বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করা। আজকে আমার একটা স্টুডেন্ট, সে ফুটপাতে বিজনেস করতো, ফুটপাত উঠে যাচ্ছে, সে চারিদিকে আমি দেখতে পাচ্ছি, সব আমি জানি, কেউ ভাবে যে আমি কিচ্ছু জানি না। সে পাগলের মতন ছটফট করছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এখান থেকে রিফ্লেকশন আলাদা হবেই। আমি এর বেশি আর কিছু বলছি না। তাহলে বিপদে মোরে রক্ষা করো। আমার যিনি গুরু, তিনি যদি সত্যি সত্যি গুরু হন, তাহলে তিনি কিন্তু মেঘের আড়াল থেকে সব দেখছেন। তুমি ভাবছো সে দেখছে না, সব দেখছেন। আমারও গুরু আছে, আমার ক্ষেত্রেও কিন্তু তাই। এই কথাগুলো জানা ভীষণ প্রয়োজন। তুমি ভাবো গুরু কিছু বুঝতে পারছে না, গুরু সব বুঝতে পারছে। তোমার কি সিচুয়েশন, ওর কি সিচুয়েশন, ওর কি প্রবলেম হচ্ছে, সব বুঝতে পারছে। আর যদি কোনো নেগেটিভিটি দেখা যাচ্ছে, তুমি একদম ফুটপাতে চলে আসবে, তোমার বিজনেস অফ হয়ে যাবে, তোমার বলার আগেই তিনি বলে দেবেন যে এইখান থেকে এই কর, ওই কর, সেই কর। কারণ তোমার দ্বারা সে নিয়ন্ত্রিত, এই তার দ্বারা তুমি নিয়ন্ত্রিত। তোমার নিয়ন্ত্রণটা পুরোটাই তার হাতে রয়েছে। তোমার এই ছোট প্রবলেম বলে কেউ কিছু বললো না, প্রবলেমটা ফেস কর। বাবা তুই এরকম ভাবে হামাগুড়ি খাচ্ছিস, উঠতে গিয়ে পড়ে যাচ্ছিস, পর 3 বার পড়ার পর অটোমেটিক্যালি দুলতে হাঁটতে শুরু করবি। প্রশ্ন কর, অনেক কথা বলে ফেললাম। যাই মানে এখান থেকে যেটা বেরোলো আর কি, পেলাম স্যারের থেকে যে আমরা কেন বলি যে স্যার মানে একজন অ্যাস্ট্রোলজার শিক্ষক, এই যে আমাদের একটা টপিক, সেটা নিয়ে যে আজকে আমরা আচ্ছা এই ব্যাপারে কিছু জানাই হয়নি। আয় তাড়াতাড়ি আয়। পেনের মাধ্যমে শিক্ষা দিয়ে দিল, তো সামনাসামনি প্রমাণ, আর কি প্রশ্ন রাখে? এটা নিয়ে আর তো কিছু বলা যায় না। ম্যাডামকে বলুন, আপনি কিছু জিজ্ঞাসা করুন। ম্যাডামকে আমি এটাই জিজ্ঞেস করব, স্যার যে এতক্ষণ ধরে এত কিছু বললেন, তার মানে শেখালেন বা আগেও শিখিয়ে যাচ্ছেন। এই যে শিক্ষা, আপনার জীবনে আপনি কি স্যারের কাছ থেকে শিক্ষা নিতে পেরেছেন? স্যারের কাছ থেকে একটাই আমি শিক্ষা পেয়েছি, আমার স্বামী যে এতে চলে গেছিল, আমার ওই দিদি বলতে আসছিলাম, আসতে দেখলাম, প্রোগ্রাম দেখেছি, দেখে মেদিনীপুরকে গেছিলাম। স্যার আমার যে স্বামীর যে হাত রেখেছেন, রেখে যেইটা আমার উপকার করেছে, আমি সেই দিকে আমার স্যারকে আমি শুতে, কোথাও গেলে বা যখন ঘুম থেকে উঠে আসি, স্যারকে আমি স্মরণ করে, মানে পুরো আপনি স্যারের কাছে সারেন্ডার করে সঁপে দিয়েছেন নিজেকে। আমি নিজেকে সঁপে দিয়েছি। আমার স্বামীকেও আমি মন থেকে বলেছি, স্যার আমার স্বামীকেও আপনার কাছে আমি সঁপে দিলাম।
তো সেই সপা থেকে মানে সঁপে দিয়েছেন, সারেন্ডার করেছেন, আপনি কি এটা অনুভব করেন স্যার অ্যাজ এ গুরু হিসাবে আপনাকে ঠিক রাস্তার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি অভিমান করি। কেননা আমার স্বামী যখন কাজে বেরিয়ে যায়, স্যারকে আমি স্মরণ করে বলে দিই, স্যার আমার স্বামীকে আপনি করবেন, রক্ষা করবেন, কোনো আপদ বিপদে পড়লে রক্ষা করবেন। আর আমার স্বামীও কোনো কিছু হয়ে গেলে, গাড়িতে কোনো খারাপ হয়ে গেল, বলে দিলাম মনি এরকম গাড়িটা হয়ে গেছে, আমি তখনই সঙ্গে সঙ্গে স্যারকে স্মরণ করি। স্যারকে স্মরণ করতে করতে খানিকটা বাদেই আমি সেই সুযোগ যে খারাপের হ্যাঁ রেজাল্টটা আমি তখন খানিকটা বাদেই শুনতে পাই যে মনি এখন ঠিক আছে। আমি তখন এবার স্যারকে আমি বলি, স্যার আপনি সত্যি আমার কাছে আছেন, আমার স্বামীকে বারবার আপনাকে বলছি আমার স্বামীর মাথায় আপনি হাতটা রাখবেন, কেননা আমার স্বামীর কেউ নেই না, নিজের যে মা বাবা, যে গর্ভে ধরেছে মা বাবা, সেইটা যেখানে নেই আর কাকে বিশ্বাস করবো আপনারাই বলুন। আমার সেইটাই আমি স্যারকে ওইটাই আমি সঁপে দিয়েছি স্যারের উপরে পুরো। এখানে একটা রিফ্লেকশন মারাত্মক, যা দাঁড়া বলতে দে, এখানে একটা রিফ্লেকশন মারাত্মক। কি রিফ্লেকশন? ওর গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বা কাজের জায়গায় কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওর ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, তো রেকটিফিকেশন বা গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে সেটা আবার টাকা নিয়ে এসে বা কোনো কিছু ও নিজেই কিন্তু করছে। কিন্তু মনে রাখবি, যখন কোনো প্রতিবন্ধকতা আমরা ফেস করি, মুখে অনেক কিছু বলা যায়, বে প্রতিবন্ধকতা সেটাকে মারিয়ে চলে যাবে, সামনে চলে যাবে। আমি আমার জীবনেও ফেস করেছি, যখন চারিদিকটা অন্ধকার হয়ে যায়, কিভাবে এখান থেকে ওভারকাম করব এখন মনে হয় না, কিন্তু আমিও তো কম বয়সী ছিলাম। কিন্তু যখনই আমি আবার বলছি, আমাকে কেউ নিয়ন্ত্রণ করছে যখনই আমি মনে করছি, তখনই কিন্তু যখনই আমার প্রবলেম হয়েছে, গুরু আপনি দেখুন, সে স্যার সুমন্তজি চৌধুরী হতে পারে, সে শিব ঠাকুর হতে পারে, লক্ষ্মী ঠাকুর হতে পারে, আমি কনসাস যে কোনো ভাবেই হোক বা আনকনসাস মাইন্ডের মধ্যেও আমার ভেতরে যে পাওয়ারটা রয়েছে সেটাকে কিন্তু জাগরিত করছি। এটা পুরোটাই কিন্তু সায়েন্স। টিভিতে রাত্রিবেলায় অন্ধকার করে আমি একটা 20 বছরের ছেলে এক্সট্রিমলি সলিউশন নেগেটিভ কোন ফিল্ম দেখছি, আমার মধ্যে কৃত্রিম উপায় বিকৃত যৌনতা সৃষ্টি হচ্ছে, এটাও যেমন সায়েন্স। সেমনি বিপদের সময় যখন আমি গুরুকে যখন আমি স্মরণ করছি, আর্থিং মানেটা কি, আমার যে বিলিভ সিস্টেমটা সেই মুহূর্তে ব্লক হয়ে গেছে, সেটা কিন্তু আবার যখন পুনরায় যখন সেটা চলতে শুরু করছে, জাগতে শুরু করছে, কুণ্ডলী জাগরণ মানেটা কি এটা জানার প্রয়োজন। যখনই আমার বিলিভ সিস্টেমটা আমি পারি কেন না আমার গুরু রয়েছে, তখনই কিন্তু আমার মধ্যে এই যে আমার দ্বারা হবে না, সেখান থেকে আমি বেরিয়ে আসছি। তার মানে এই যে স্মরণ করছি আর আমি সঙ্গে সঙ্গে তোর গাড়ি ঠিক হয়ে যাবে, তোর এই শরীর ঠিক হয়ে যাবে, তা নয়। কিন্তু মনে রাখিস, আমাদের প্রত্যেকের না একজন গুরুর প্রয়োজন। একদম। তার কারণ আমি চালিত পরিচালিত হচ্ছি, আমি আত্মসমালোচনা করছি, স্ক্রুটিনি করছি, ঠিক আছে, কিন্তু আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন। স্যার আমি অবশ্যই আপনাকেই করতে চাইছি, এই যেটা বললেন যে দেবতার কাছে বা কারুর কাছে যে সারেন্ডার করা, সেই সময় যখন প্রতিবন্ধকতা আসছে, কেউ আপনার কাছে তখন গুরু হিসেবে সারেন্ডার করছে, কিন্তু অনেকেই যেরকম হয় না যে দেবতাকে মানছে, শুধু সবসময় যেন ভগবান ভগবান করছে প্রবলেমে পড়লে, কিন্তু এখানে যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বলে যেটা যে নেগেটিভিটিটাকে অফ করা এবং সঠিক রাস্তাটাকে দেখিয়ে দেওয়া, তো সেই জায়গাটা দাঁড়িয়ে মানে তুলনাটা কিরকম আসছে, মানে যদি আমি দেবতাকে ডাকলাম, আমি কিছুটা রিলিফ পেয়ে গেলাম, আমার গুরু আছে বা কেউ আছে, আমি দেবতা না, ওইটা হচ্ছে পরিষ্কার। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। হ্যাঁ। আমি কোন উত্তেজক, আমি বলছি, আমি নিজেকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কাউকে দিয়ে উত্তেজক মহিলার ছবি দেখলাম, দেখা গেল আমার মধ্যে কামনা চলে এলো, এটাও তো হরমোনাল খেলা। তাহলে এবং খুশির যে আমাদের হরমোন রয়েছে, সব হরমোন, তাহলে যখনই আমি আমার যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করছি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, তাহলে যে কোনো পরিস্থিতিতে, যেমন আমি আমার লাস্ট লাইভ অনুষ্ঠানে বলেছি, আজকের দিনেও বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে চ্যালেঞ্জ, কেউ যদি আমাকে 1 সেকেন্ডের জন্য আমার শরীরে কাম আনতে পারে, সেদিন আমি আত্মহননের পথ গ্রহণ করব।
কেউ হানি ট্যাগ করে দেখতে পারেন, যে কোনো ভাবে পারবেন না। কেন পারবেন না? তার কারণ যখনই আমি আমার নেগেটিভিটি, কেননা হরমোনাল খেলা আর হরমোন নিয়েই আমার কাজ, তাহলে আমি যখন হরমোন নিয়ে কাজ, তখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটিটাকে যখন অফ করে দেওয়া হচ্ছে। যেমন তুই যদি হরমোন নিয়ে ভালো মতন পড়াশোনা করিস, ভয়ের হরমোন আছে, খুশির হরমোন আছে, একদম। কামনার হরমোন আছে, সংযমের হরমোন আছে, তাহলে তোর যখন আমি প্রেডিকশনটা করছি তখন তো আমি কখনো সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারের মতন জিজ্ঞাসা করি না কি প্রবলেম তোমার, বলি না তো, তাই তো? 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ভাব নিয়ে আলোচনা করছি। ওর নেগেটিভ জায়গাটা যখনই আমি অফ করলাম, তখন বিপদের দিনে সেই ভয়ের যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটা, আমাদের যে মানে হরমোনাল যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটা তো ব্লকড হয়ে রয়েছে এবং ব্লকড হয়ে রয়েছে। এবার আমার সাহস বা আমার ঊর্জার যে হরমোনাল জায়গাটা, সেটা তখনই ইনক্রিজ করবে যখন আমি গুরুকে স্মরণ করছি। মানে গুরুকে স্মরণ করছি মানে বিলিফ সিস্টেম, বিশ্বাসের জায়গা, পরীক্ষার দ্বারা প্রমাণিত সত্য। যখনই আমি বিশ্বাস করতে শুরু করলাম, তখনই সেই জায়গাটায় রিফ্লেকশন চলে এলো। অন্ধকারের মধ্যে ওখানে ভূত আছে, চলে গেলাম, পায়ে একটা দেখা গেল এমনি খোঁটা লাগলো, ভূত টানছে বলে মরে গেলাম, এরকম অনেকে রয়েছে, তাই না? তাহলে রিফ্লেকশন তো কাজ করে। যখনই গুরু আমার সাথে আছে, আমার ভয়ের নেগেটিভিটিটাকে তো আমি এমনিতেই অফ করে দিয়েছি, তাহলে আমার যে পাওয়ারের জায়গাটা, ঊর্জার জায়গাটা, সেটা ইনক্রিজ করতে শুরু করলো। এটাই স্যার মানে ক্ল্যারিফাই করা ছিল, যেটা হচ্ছে শুধুমাত্র কারোর কাছে মানে সঁপে দেওয়া না, সঁপে দেওয়া তো আছেই, তার সঙ্গে সেটা থেকে তুমি ঊর্জা পাচ্ছ, পজিটিভিটি পাচ্ছ, কিন্তু তোমার নেগেটিভিটিটাও অফ করা দরকার। সাইন্টিফিক নেগেটিভিটিটা অফ মাস্ট করা প্রয়োজন। ও থেকে শুরু করে, এ থেকে শুরু করে, বা আমার স্টুডেন্টদের আজকে অনেক অনুষ্ঠান হচ্ছে, তারা প্রত্যেকেই কোটিপতিও নয়, অরোরপতি নয়, বা সকলের কাছে যে অঢেল টাকায় নিয়ে নাও তা নয়। তাহলে স্যার আপনি শুধু এটাই তো নেগেটিভিটিটাকে অফ করতে, নেগেটিভিটিটাকে অফ করতে হবে, বাই হুক বাই ক্রুক, এমন অনেকে রয়েছে। আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং লুকোনোর কোনো জায়গা নেই। দেখা যাচ্ছে কানের দুল বিক্রি করে এসছে, দেখা যাচ্ছে নাকের নলক বিক্রি করে এসছে, করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, পরবর্তীকালে 5টা আরো সেই নাকের নলক কিনেছে। ওর ওয়াইফের ক্ষেত্রেই সেই ব্যাপারটা রয়েছে। হ্যাঁ রয়েছে, এটা সত্যি। কানের দুল, অমুকের দুল বিক্রি করে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, পরবর্তীকালে এখন ওর বাড়িতে গেলে 5 স্টার এসি থেকে শুরু করে, বড় ফ্রিজ থেকে শুরু করে, সবাই জানে। আমি বলেছি আমার বাড়িতে কখনো কোনো এসি, আমার মানে আমাদের ওই কি বলে ফ্রিজ নেই। আমি লাইভ অনুষ্ঠানে বলেছিলাম আমার বাড়িতে যেমন কোনো খাট বিছানা নেই, আমি বলেছিলাম আমি মাটিতে শুই। তাহলে কি হয়েছে? সেই মুহূর্তে স্যার কানের দুল বিক্রি করছে, রেমেডি নিচ্ছে, স্যার হচ্ছে হরণ করো, পরে যে আরো 5টা কিনলো, সেটা বললো না, জানার দরকার নেই। তাই জন্য তো কাউকে ডোন্ট কেয়ার, আমি কাউকে পরোয়া করি না। আমি তো বারবার ধরে বলেছি, যদি আমাকে তোমার মনে হয় যে আমি মিথ্যে, কিন্তু আমার কাছে আসতে গেলে তুই মাসে 30,000 টাকা যদি ইনকাম করিস, গুরুর জন্য 3,000 টাকা খরচা করতে পারিস না? অবশ্যই। তাহলে আমি যদি মাসে স্যারের কাছে যাবো 3,000 টাকা, তার মানে নয় সে কিছু ইনকাম করছে না, আর তা না হলে সে ধান্দাবাজ। একদম। এবং এই ধান্দাবাজিও কিন্তু প্রচুর স্টুডেন্ট রয়েছে, তাই না? প্রচুর স্টুডেন্ট রয়েছে, আর 2 মিনিট সময় রয়েছে, ওদেরকে জিজ্ঞাসা কর। আমার অনেক কিছু বলার আছে, কিন্তু এগুলো যেমন প্রত্যেকটা মাস শেষ হয়ে যাওয়ার পর, আমি যখন চেম্বার শেষ হয়, আমি কয়েক ঘন্টার জন্য হলেও গুরুর কাছে যাই। গুরুর কাছে যাব, আমাকে শর্ট টাইমের মধ্যে যেতে হয় বলে প্লেনে করে যেতে হয়। গুরুর কাছে গিয়ে আমি কিছু দান করে চলে আসি। 122 বছর বয়স, তিনি বলেছিলেন কখনো কোনোদিন আমার নাম নেবে না। তিনি আজকের দিনে করে আমাকে বকার চেষ্টা করে। তাহলে আমি যদি মাসে 30,000, 25,000, 40, 50, 60, 1 লাখ তো বাদ দিয়ে দিলাম, 25,000ও যদি ইনকাম করি, 30,000ও যদি ইনকাম করি, আমি আমার একবার স্যারের সাথে দেখি, একবার চেকিং করে আসার জন্য 3,000 টাকা খরচা করতেই পারি। আর তা যদি না হয়, তাহলে তুমি ইনকাম করো না, আর তা যদি না হয় তুমি ধান্দাবাজি। দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস। একদম। প্রশ্ন কর, তাড়াতাড়ি কর। আর তো এখান থেকে আমি এটুকুই বলতে পারি যে আপনারাও সকলেও হয়তো একমত হবেন, যে প্রশ্নটা হচ্ছে এই যেটা শুরু করেছিলাম, যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে স্যারের শিক্ষা এবং স্যারের প্রতি আমাদেরকে, আমরা যদি স্যারের সঁপে দিই, স্যারকে গুরু বলে মেনে, তাই না? তো সেইটা দুটোই খুব দরকার, তবেই আমরা সঠিক রাস্তার দিকে চলতে পারি, সঠিক দিকে এগোতে পারি। সেটা কি আপনারা সবাই একমত হবেন? আপনি কি একদম একমত। তো এটাই মানে প্রথমে তোকে একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, এরা অত্যন্ত সাধারণ ফাইটার, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের মতন অবস্থা। তুই আমার দিকে তাকা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের মতন অবস্থা। ওরা যখন আমার কাছে আসছে, তখন শিষ্য বা তারা আমার কাছে আসছে, আমি ক্লায়েন্ট বলি না, আমার স্টুডেন্ট বলি,
কিন্তু সর্বপ্রথম পরীক্ষাটা আমাকে দিতে হয়। কেন বলতো? তার কারণ তারা আমার ইউটিউব দেখে বা প্রোগ্রাম দেখে যদি এসে থাকে, তাহলে আমি তো জিজ্ঞেস করি, হ্যাঁ কিসের জন্য তুই এসেছিস, তাহলে প্রথমেই তাদের কিন্তু ভক্তি বা বিশ্বাসের জায়গাটা অফ হয়ে যাবে। তাহলে প্রথম পরীক্ষাটা আমার কি, যেটা আমি কিন্তু প্রতি মুহূর্তে দিয়ে আসি, একজন আমার চেম্বারে এলেও দিই, 100 জন, 20 জন, 50 জন এলেও দিই, সেটা হচ্ছে সর্বপ্রথম আমি 12টা ঘর নিয়ে এমন করে বোঝাবো, তোকে যেভাবে বোঝাবো ওকে সেরকম ভাবে বোঝাবো না, ওকে ওর মতন করে বোঝাবো, তোকে তোর মতন করে বোঝাবো, কিন্তু 12টা ঘর নিয়ে তোকে বোঝাবো এবং আলটিমেট তুই বুঝতে পারবি, তবে আমি ছাড়বো। তারপর কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই। কেননা সর্বপ্রথম ও যদি আমার কাছে স্যারেন্ডার না করে, এবং স্যার কিন্তু সত্যি সত্যি আমি স্যার দ্বারা যদি অনুপ্রাণিত না হয়, তাহলে ও রেমেডিটাও কিন্তু নেবে না। তাহলে রেমেডিয়াল প্রসেস, রেমেডিটা কেন না নিলে আমার অসুবিধা কি? আমার অসুবিধা হচ্ছে আমার স্টুডেন্ট হচ্ছে না। যখন আমার স্টুডেন্ট হচ্ছে না, আমার কাছেও স্যারেন্ডার করছে না। অনেক বেশি কথা বলে দিলাম, এবার বাদ বাকি তাড়াতাড়ি শেষ করো। ঠিক বললাম তো? ঠিক বললাম তো? শিক্ষকের শিক্ষকতা যে কতটা সার্থক তার প্রমাণ আমরা পেয়ে গেলাম। একদম এর থেকে আর বেশি কিছু বলার নেই। তো আজকের মতন এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।